Hi everyone, good evening. And again wish all of you a very happy new year. আশা করি সবাই ভালো আছো। আর আমাদের ক্লাস 11 এর ক্লাস তাহলে আমি বলেছিলাম যে ওয়েডনেসডে থেকে স্টার্ট হবে। আর তোমাদের সাথে তো এই সবই কথা হয়েছে। আমি আজকে যেহেতু মক টেস্ট ছিল না, ফার্স্ট ক্লাস তো, তাই আমাদের একটা লাইভ ইন্ট্রোডাকশন ক্লাস হলো। সবার সাথেই কথা বলে ভীষণই ভালো লাগলো। আর তোমরা খুবই ভালো স্টুডেন্ট। আর আমাদের তাহলে আমরা যেটা বলছিলাম যে ক্লাস 11দের হচ্ছে ওয়েডনেসডে, আর 12দের তো আমি অলরেডি স্টার্ট করেছি তোমার স্যাটারডেতে। সেটা তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। নেক্সট উইক কিন্তু মক টেস্ট আছে জুম অ্যাপে। মক টেস্টগুলো কিন্তু তোমাদের জুম অ্যাপে হবে। আর তোমাদের যা যা ডাউট থাকবে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে? আর এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আমি মানে করব, এমসিকিউ গুলো ক্লাস কিছু কিছু টপিক পড়ানোর পর, সেগুলো তোমরা লাইভ চ্যাটে লিখতে থাকবে। আমি আবারও বলে দেবো তখন, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমাদের আজকের ক্লাস 11 এর ফার্স্ট টপিক ফ্রম দ্য চ্যাপ্টার দ্য স্ট্রাকচার অফ অ্যাটম আমরা আজকে শুরু করছি, ঠিক আছে? চলো তাহলে দেখা যাক। তাহলে স্ট্রাকচার অফ অ্যাটম মানে কি? আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানবো। তাহলে শুধু কি পরমাণুর গঠন সম্পর্কে? তার মানে সত্যি তাই, পরমাণুর গঠন সম্পর্কে তো জানবই। এছাড়া পরমাণুর মানে আফটার স্টাডিং দিস ইউনিট ইউ উইল বি এবল টু নো দ্য ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তার মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে আবিষ্কার হলো সেটা আমরা দেখতে পাবো এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। এছাড়া থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোরের অ্যাটমিক মডেল পড়বো। এছাড়া কি কি পড়বো দেখো, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যে কোয়ান্টাম মডেল সম্পর্কে পড়বো। তাছাড়া ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তারপর ফটো ইলেকট্রিক এফেক্ট মানে আলোক তড়িৎ ক্রিয়া, সেটা বর্ণনা পড়বো আমরা। ফিচার অফ অ্যাটমিক স্পেকট্রা মানে পারমাণবিক বর্ণালী, ফিচার্স অফ অ্যাটমিক স্পেকট্রা মানে পারমাণবিক বর্ণালী সম্পর্কেও আমরা জানতে পারবো। এছাড়া দেখো জানতে পারবো যে ডি ব্রগলির রিলেশন বা হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে অনিশ্চয়তা নীতি। এছাড়া এছাড়া আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, তারপর হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, যেটা আমরা বোর্ডের ক্লাসেগুলো তো সবই অলরেডি পড়েছি, কিন্তু এখানে আমাদের এনসিইআরটি টেক্সট বুক ওয়াইজ আমরা প্যারাগ্রাফ ওয়াইজ লাইন বাই লাইন বেঙ্গলিতে ট্রান্সলেট করে পড়বো এবং সেখান থেকে কি কি এমসিকিউস আসতে পারে সেগুলো তোমাদের সবটা বলবো, ঠিক আছে? তাহলে এছাড়া আমরা কি জানতে পারছি? কোয়ান্টাম নাম্বার মানে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারছি। রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম, তাহলে ইলেকট্রনের যে বিন্যাস, পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস, সেটা কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে শিখে নিতে পারবো, ঠিক আছে? চলো তাহলে আমাদের ফার্স্ট টপিক আজকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ডিসকভারি দিয়ে স্টার্ট করা যাক, ঠিক আছে? চলো প্রথম প্যারাগ্রাফ যেটায় আমরা চলে যাচ্ছি। The existence of atom has been proposed since the time of early Indian and Greek philosophers who were the view that atoms are fundamental building block of matter। মানে মানে বহুকাল আগে, প্রায় বলছে যে দেখো 400 খ্রিস্টপূর্বাব্দ, 400 খ্রিস্টপূর্বাব্দে ইন্ডিয়ান আর গ্রিক ফিলোসফার মানে ভারতীয় আর গ্রিক যে দার্শনিকগণরা ছিলেন, ওনারা এই যে পরমাণুর অস্তিত্ব সম্পর্কে যে কথাটা বলেছিলেন, ওনাদের দিক থেকে আর কি, তার মানে তাদের ধারণা ছিল এটা, ওনার মানে ভারতীয় আর গ্রিক বিজ্ঞানীদের ধারণা ছিল যে অ্যাটমস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। অ্যাটম হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। মানে কি না, পদার্থ এই যে অ্যাটম নামক একটা মৌলিক কণা দ্বারাই গঠিত। মেন বিল্ডিং ব্লক মানে পদার্থ কি নিয়ে গঠিত হচ্ছে? অ্যাটম নিয়ে, ঠিক আছে? তাদের মতে অ্যাকর্ডিং টু দেম দ্য কন্টিনিউড সাবডিভিশন অফ ম্যাটার, ওনাদের মতে এই যে পদার্থ, ম্যাটার মানে কি পদার্থ, পদার্থের ক্রমাগত বিভাজন হচ্ছে। একটা পদার্থ যদি ক্রমাগত বিভাজিত হতে থাকে, এইভাবে বিভাজিত হতে হতে যে একটা আলটিমেট যে পদার্থটা মানে বিভাজিত হতে হতে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যাটম।
which would not be further divisible. তাহলে এইভাবে ক্রমাগত একটা পদার্থের বিভাজিত হতে হতে একটা অন্তিম যে পদার্থটা পেলাম সেটা হচ্ছে আমরা বলছি ওনাদের ধারণা অনুযায়ী অ্যাটম, পরমাণু, which would not be further divisible. তার মানে বলছে এই যে একটা অন্তিম পদার্থ পেয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে অ্যাটম, এটাকে কিন্তু আর ডিভাইস করা যায় না, মানে এটাকে আমরা আর ভাঙতে পারবো না, এটা হচ্ছে অবিভাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই দ্য ওয়ার্ড অ্যাটম, এটা কোথা থেকে এসেছে জানো? গ্রিক ওয়ার্ড এটমিও থেকে। গ্রিক ওয়ার্ড, এটাও কিন্তু একটা গ্রিক শব্দ, এটমিও। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটমিও, মানে অ্যাটম শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি না এটমিও থেকে, হুইচ মিনস আনকাটেবল অর নন ডিভাইসেবল। যেটা বলছিলাম যে এটমিও মানেটাই হচ্ছে, এই কথাটার মানেটাই হচ্ছে যেটাকে ভাঙা যায় না, অখণ্ডনীয়। আনকাটেবল মানে অখণ্ডনীয়, বা নন ডিভাইসেবল অবিভাজ্য। ঠিক আছে, তার মানে আমরা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অন্তিম কণা পেলাম যেটার নাম হচ্ছে পরমাণু, যেটাকে আমরা আর ভাঙতে পারবো না। ঠিক আছে, সেটা এসেছে কোথা থেকে না এটমিও থেকে এসেছে, যার মানে নন ডিভাইসেবল মানে অবিভাজ্য। দিস আর্লিয়ার আইডিয়াস ওয়্যার মিয়ার স্পেকুলেশন, মানে এটা হচ্ছে সম্পূর্ণটাই যা যা বললাম এতক্ষণ সবই তো ভারতীয় আর গ্রিক দার্শনিকদের একটা ধারণা ছিল, মানে ওনারা অনুমান করেছিলেন এটা। But there was no way to test them experimentally. এটা তো আর এক্সপেরিমেন্টালি মানে ল্যাবে তো আর টেস্ট করে দেখা হয়নি, এটা তো ওনারা পরীক্ষা করে বলছেন না, এটা ওনারা অনুমান করছেন, মেয়ার স্পেকুলেশন, অনুমান করেছেন ওনারা। দিস আইডিয়াস রিমেইনড ডরম্যান্ট ফর এ ভেরি লং টাইম। তার মানে এটা মানে অনেক দিন ধরেই এই আইডিয়াটা, এই যে ওনারা যে আইডিয়াটা দিয়েছিলেন, মানে এটা তো অনুমান করে দিয়েছিলেন, কোনো পরীক্ষালব্ধ এর মানে ফলাফল হয়নি, কোনো এক্সপেরিমেন্টালি প্রুফড নয়। মেন কথা হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুফড নয়, সেই জন্য এটা বহু কাল ধরে, ফর এ ভেরি লং টাইম, এটা সুপ্ত অবস্থায় ছিল, মানে ধামাচাপা ছিল, পাতি কথায় বলতে গেলে ধামাচাপা দেয়া ছিল। and were revived again by scientists in the 19th century. তাহলে ঊনবিংশ শতকের যে বিজ্ঞানীরা ছিলেন ওনারা এটাকে পুনর্জাগরিত করলেন, মানে রিভাইভ করলেন, মানে পুনর্জাগরিত করলেন, আবার ওটাকে এক্সপেরিমেন্টালি প্রুফ করার চেষ্টা করলেন। বুঝলে? নইলে তো সেটা ধামাচাপা পড়েই রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে, কোনো কিছু নিয়েই ওরা আর কেউ কিছু বলছেই না, কিন্তু ঊনবিংশ শতকের বিজ্ঞানীরা কিন্তু এটাকে আবার পুনর্জাগরিত করলেন। ঠিক আছে, এভাবে প্যারাগ্রাফ ওয়াইজ দেখো, বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেয়া আছে তোমাদের পড়তে যাতে সুবিধে হয়। এরপর তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফে আসছি। নেক্সট প্যারাগ্রাফে দেখো, দ্য অ্যাটমিক থিওরি অফ ম্যাটার, পদার্থের এই যে পারমাণবিক তত্ত্বটা, was first proposed on a firm scientist basis by John Dalton. তার মানে এই যে পরমাণুর যে একটা তত্ত্ব, পদার্থের যে পারমাণবিক তত্ত্ব, ফার্স্ট কে বললেন? জন ডাল্টন। কি নাম? জন ডাল্টন। উনি একজন ব্রিটিশ স্কুল টিচার ছিলেন। কবে বলেছিলেন? এই প্রপোজালটা কবে দিয়েছিলেন? মানে পদার্থের যে পারমাণবিক তত্ত্বের প্রপোজালটা উনি 1808 দিয়েছিলেন। কবে? 1880। হিজ থিওরি কল্ড ডাল্টনস অ্যাটমিক থিওরি। তার থিওরিটাকেই ডাল্টনের পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত। ঠিক আছে, এবার রিগার্ডেড দ্য অ্যাটম অ্যাজ দ্য আলটিমেট পার্টিকেল অফ ম্যাটার, মানে অ্যাটমকে এখানে মানে পরমাণুকে এই পদার্থের একটা আদি কণা হিসেবেই ধরা হচ্ছে। ঠিক আছে, তাহলে ডাল্টনের অ্যাটমিক থিওরিতে পদার্থের আদি কণা হিসেবে পরমাণুকে ধরা হয়। পদার্থ কি নিয়ে গঠিত? প্রথমেই আমরা জানলাম যে মানে মূল পদার্থের আর কি মেন উপাদান হচ্ছে পরমাণু, পরমাণু দিয়েই গঠিত আর কি পদার্থটা, কারণ পদার্থকে ভাঙতে ভাঙতেই তো আমরা পরমাণুটা পেয়েছি, সেটাই তো অনুমান করেছিল। আচ্ছা, ডাল্টনের অ্যাটমিক থিওরি ওয়াজ এবল টু মানে এক্সপ্লেন, এরা কি কি এক্সপ্লেন করতে পারে? ল অফ কনজারভেশন অফ মাস, তাহলে এরা ভরের যে নিত্যতা সূত্র সেটা ডাল্টনের অ্যাটমিক থিওরি দ্বারা ডেসক্রাইব করা গেছে। এছাড়া
ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন মানে স্থিরানুপাত সূত্র, and law of multiple proportion that means গুণানুপাত সূত্র, মাল্টিপল প্রপোর্শন মানে কি গুণানুপাত সূত্র এই থেকে। তাহলে ভেরি সাকসেসফুলি মানে ডাল্টনের অ্যাটমিক থিওরিতে এই যে সূত্রগুলো এক্সপ্লেন করা হয়েছে এগুলো খুব ভীষণভাবে সফলও হয়েছে। বাট it failed to explain the result of many experiment। বলছে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা ফলাফলটা এক্সপ্লেন করতে ব্যর্থ হয়েছে, শুধু যে এর সফলতাই পেয়ে গেছে তা কিন্তু নয়। এই থিওরিটা ডাল্টনের অ্যাটমিক থিওরি failed to explain the result of many experiment। ফর এক্সাম্পল তোমরা যদি দেখো যে it was known that মানে আমাদের এটা অলরেডি আমরা জানি যে সাবস্টেন্সেস লাইক গ্লাস অর ইবোনাইট মানে কিছু পদার্থ আছে গ্লাস অথবা ইবোনাইট, যখন আমরা একে যদি তোমার রাব করি সিল্ক অর ফার দিয়ে, সিল্ক অর ফার মানে রেশম বা পশম যাই বলো না কেন, যদি ওই কাঁচকে যদি ধরো ঘষো, কাঁচকে যদি সিল্ক দিয়ে রাব করো তখন কিন্তু সেটা গেট ইলেকট্রিক্যালি চার্জড। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফর NET or JEE MCQ। Glass or ebonite when rubbed with silk or fur get electrically charged। ঠিক আছে, মার্ক করেছো? তোমরা সবাই কিন্তু NCERT বইটা কিন্তু সবাই কিনো। তাহলে সিল্ক আর ফার দিয়ে যদি আমি গ্লাসকে আর ইবোনাইটকে যদি ঘষি তাহলে সেটা তড়িৎ আধান যুক্ত হয়ে যাবে, তড়িৎগ্রস্ত হয়ে যাবে, সেটা ইলেকট্রিক্যালি চার্জড হয়ে যাবে। তার মানে আধান মানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ঠিক আছে, এখানে যেরকম বললাম বেঙ্গলি প্যারাগ্রাফটা দেয়া আছে। আচ্ছা, ইন দিস ইউনিট উই স্টার্ট দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন মেড বাই সায়েন্টিস্ট টুয়ার্ড দ্য এন্ড অফ 19th and বিগিনিং অফ 20th সেঞ্চুরি। তাহলে 19th এর ঊনবিংশ শতকের শেষে অ্যান্ড বিগিনিং অফ দ্য 20th মানে বিংশ শতকের শুরুতে সায়েন্টিস্টরা এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা স্টার্ট করে দিয়েছেন। দিস এস্টাবলিশ দ্যাট অ্যাটমস আর, এই যে একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন শুরু করব আমরা আলোচনা করব, এই যে এটাই এস্টাবলিশ করলো যে অ্যাটমস আর মেড আপ অফ সাব অ্যাটমিক পার্টিকেল মানে অ্যাটমস তাহলে আবার তিনটে সাব অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটম তাহলে পদার্থকে ভেঙে ভেঙে অ্যাটম পেলাম, তাহলে অ্যাটমের তিনটে সাব অ্যাটমিক যে পার্টিকেল সেটা দিয়ে আবার অ্যাটম তৈরি হয়। কি কি সেগুলো? দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। এ কনসেপ্ট ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ডাল্টন। তাহলে অ্যাটম যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো দিয়ে তৈরি সেগুলো হচ্ছে একটা ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। এই যে এই ব্যাপারটা কিন্তু ডাল্টনের অ্যাটমিক থিওরির সাথে একদমই সঙ্গতিপূর্ণ নয়। এই কনসেপ্ট সেই জন্য বলছে কনসেপ্ট ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ডাল্টন। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা এখান থেকে চলো একটা MCQ করে নাও। এই অ্যাকর্ডিং টু অ্যাটমিক থিওরি atoms can be further divided into subparticle as electron, proton, neutrons, না all of these? ঝটপট তোমরা লাইভ চ্যাটে লিখবে। ঠিক আছে, এই সবই যেটা পড়ালাম আমরা, according to atomic theory atoms can be further divided into subparticle as electron, proton, neutron, না all of these? তাহলে এটার অ্যান্সার কি হবে? না রাইট 1 ডি অল অফ দিস। তাহলে অ্যাটম তো মেড আপ অফ তিনটেই সাব অ্যাটমিক পার্টিকেল, এই মাত্রই আমরা পড়লাম দেখো এখানে, তাই তো? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তার মানে আমরা তিনটেকেই অপশন ধরতে হবে, তার মানে এখানে লাস্ট অপশনটা হবে 1 এর ডি অল অফ দিস। তাহলে চলো আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাই।
ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে এই যে সাব অ্যাটমিক পার্টিকেল মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ডিসকভার মানে এদের আবিষ্কার কিভাবে হলো সেটাও চলো আমরা একটু পড়ি। ইনসাইট ইনটু দ্য স্ট্রাকচার অফ অ্যাটম মানে পরমাণুর যে অভ্যন্তরীণ গঠনটা ওয়াজ অবটেন্ড ফ্রম দ্য এক্সপেরিমেন্ট অন ইলেকট্রিক্যাল ডিসচার্জ থ্রু গ্যাসেস। তার মানে গ্যাসের মধ্যে তড়িৎ ক্ষরণ ঘটানো হচ্ছে, ইলেকট্রিক্যাল ডিসচার্জ, দ্যাট মিনস তড়িৎ ক্ষরণ, তড়িৎ ক্ষরিত হচ্ছে গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষরণের মাধ্যমে পরমাণুর যে অভ্যন্তরীণ গঠনটা সেটা জানা সম্ভব হয়েছে। তাই তো, পরমাণুর অভ্যন্তরীণ গঠন মানে কি, যেই যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কিভাবে আবিষ্কার হলো সেগুলো তাহলে আমরা এর মাধ্যমে এই এক্সপেরিমেন্টটা করে জানতে পেরেছিলাম। Before we discuss this result, we need to keep in mind a basic rule regarding the behavior of charged particle. তাহলে এই যে চার্জড পার্টিকেল গুলো আধানগ্রস্ত কণার আচরণের সম্পর্কে আমাদের ডিসকাস করার আগে আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে লাইক চার্জ রিপেল ইচ আদার। লাইক চার্জ মিন্স সমধর্ম মানে সমান ধর্ম বিশিষ্ট যে আধান রিপেল ইচ আদার পরস্পরকে কি করে, লাইক সমান ধর্ম বিশিষ্ট হলে পরস্পরকে বিকর্ষণ করবে, অ্যান্ড আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে যদি তারা বিপরীত ধর্মী হয় তাহলে তারা আকর্ষণ করবে একে অপরকে, তাই তো। তাহলে লাইক চার্জ মানে হচ্ছে সমধর্মী। সমধর্মী মানে কি, দুটোই ধরো পজিটিভলি চার্জড হলো, তাহলে এটাও ধনাত্মক আধানগ্রস্ত ওটাও ধনাত্মক আধানগ্রস্ত, তাহলে তাদের মধ্যে কি করে আকর্ষণ হবে, তাদের মধ্যে তো বিকর্ষণই হবে। আর আনলাইক চার্জ তার মানে কি বিপরীত ধর্ম, তার মানে কখন তাদের মধ্যে আকর্ষণ হবে, একটা পজিটিভলি চার্জ আর একটা নেগেটিভ চার্জ থাকলে তবেই সেটা মানে ধনাত্মক আধানগ্রস্ত ঋণাত্মক আধানগ্রস্ত, তবেই তাদের মধ্যে একটা আকর্ষণ হয়। এটা কিন্তু আমাদের মাথায় একদম পুরোপুরি ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। লাইক চার্জ রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে প্রথমে আছে কি না, ডিসকভারি অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কিভাবে ডিসকভার করা গেল। ইন 1830 Michael Faraday showed that if electricity is passed through a solution of an electrolyte, chemical reaction occurred at the electrodes, which resulted in the liberation and deposition of matter at the electrode. তাহলে কি বললাম না, বলছে যে 1830 সালে 1830 খ্রিস্টাব্দে মাইকেল ফ্যারাডে কি দেখালেন না, মাইকেল ফ্যারাডে বললেন যে ইলেকট্রিসিটি মানে তড়িৎটা ইজ পাসড থ্রু এ সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষ্য। বাংলায় যারা বাংলা মিডিয়ামের জন্য স্পেশাল ক্লাস যেহেতু, তাই আমি বাংলাতে বলার বেশি চেষ্টা করছি যে passed through a solution of an electrolyte মানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, সলিউশন মানে দ্রবণ, তাহলে ইলেকট্রোলাইট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এগুলো কিন্তু বাবা গুলিয়ে ফেলো না, ইলেকট্রিসিটি, ইলেকট্রোলাইট, ইলেকট্রোডস, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোলাইট তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে কি বলছে, কেমিক্যাল রিয়াকশন ঘটবে, তার মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে ইলেকট্রোডস গুলোর মধ্যে, ঠিক আছে। ইলেকট্রোড মানে তড়িৎদ্বার, which resulted in the liberation and deposition of the matter at the electrode। তার মানে কি, তড়িৎদ্বারে যখন রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে, রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, হ্যাঁ রাসায়নিক বিক্রিয়ায় কি হয় বলো, রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ উৎপন্ন হয় বা জমা হয়, তাই তো। বিক্রিয়াজাত পদার্থ, হ্যাঁ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, বিক্রিয়কের থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন, তাহলে কেমিক্যাল রিয়াকশনস, তড়িৎদ্বারে কেমিক্যাল রিয়াকশনস ঘটছে, তখন কি হচ্ছে, লিবারেশন হচ্ছে মানে বা ডিপোজিট হচ্ছে, তাহলে পদার্থ উৎপন্ন বা জমা হয় কোথায় না ওই তড়িৎদ্বারেই, ঠিক আছে, কারণ তড়িৎদ্বারেই তো কেমিক্যাল রিয়াকশনটা ঘটছে।
তাহলে কখন ঘটছে কেমিক্যাল রিয়াকশন, মানে এই পয়েন্টস গুলো কিন্তু আমাদের তোমাদের এমসিকিউ, এনইটি আর জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি মার্ক করে দিয়েছি। তোমরাও কিন্তু এগুলো তোমাদের এনসিইআরটি টেক্সট বুকে অবশ্যই মার্ক করে রাখবে। তাহলে ইলেকট্রিসিটি যখন পাস করছে ইলেকট্রোলাইটের দ্রবণের মধ্যে, তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে দিয়ে, তখন কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটছে তড়িৎদ্বারে, তার ফলে পদার্থ উৎপন্ন বা জমা হচ্ছে সেই তড়িৎদ্বারে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট প্যারাগ্রাফ। ইন মিড 1850s many scientists, mainly Faraday, began to study electrical discharge in partially evacuated tube. তাহলে ফ্যারাডে কি করলেন, ঠিক আমি কিন্তু যেগুলো মার্ক করেছি সেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এনইটি অ্যান্ড জেই। ঠিক আছে, আচ্ছা একদম লাইন তুলে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসে। ইন মিড 1850s, তাহলে 1850 এর মাঝামাঝি সময় কি ফ্যারাডে বিগ্যান টু স্টাডি, কি স্টাডি করলেন উনি, ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন পার্শিয়ালি ইভাকুয়েটেড টিউব। তাহলে তড়িৎ ক্ষরণ ঘটালেন কিসে, না ইভাকুয়েটেড টিউব, তড়িৎ ক্ষরণ নলে। তড়িৎ ইভাকুয়েটেড টিউব কিরকম হয় জানো, দুটো গ্লাস টিউব, মানে কাঁচ নল আর কি, দুটো কাঁচ নলের মধ্যে দিয়ে মাঝখানটা ফাঁকা থাকে যেখান দিয়ে এয়ার পাস করে, সেটা হচ্ছে ইভাকুয়েটেড টিউব। ঠিক আছে, তাহলে ইভাকুয়েটেড টিউবের মানে তড়িৎ ক্ষরণ নল আর কি, ওখান দিয়ে তড়িৎ ক্ষরিত হয়, তড়িৎ ক্ষরণ ঘটালেন, তড়িৎ ক্ষরণ নলে তড়িৎ ক্ষরণ ঘটালেন, যেটাকে বলে ক্যাথোড রে ডিসচার্জ টিউব। মানে এই ইভাকুয়েটেড টিউবটাই ক্যাথোড রে ডিসচার্জ টিউব নামে পরিচিত। মানে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, মার্ক করবে ক্যাথোড রে ডিসচার্জ টিউব। ঠিক আছে, তাহলে এটাকে তো ক্যাথোড রশ্মি মোক্ষণ নল বা ক্ষরণ নল বলা হয়। উনি তাহলে ফ্যারাডে 1850s এর মিডিলে এটা করলেন। এ ক্যাথোড রে টিউব ইজ মেড অফ গ্লাস। তাহলে ক্যাথোড রে টিউবটা, ক্যাথোড রশ্মিটা মানে নলটা, ক্যাথোড রশ্মি নলটা কি দিয়ে তৈরি হয়, গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে তৈরি হয়। এটাও খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। কন্টেনিং টু থিন পিসেস অফ মেটাল, যেটা আবার পাতলা কিছু ধাতব পাত দিয়ে তৈরি হয়। মানে ক্যাথোড রশ্মি নলটা গ্লাস দিয়ে তৈরি, তাই তো, cathode ray tube is made of glass which contain two thin pieces of metal। তাহলে এর মধ্যে আবার দুটো পাতলা ধাতব পাত থাকে, যেটাকে বলে ইলেকট্রোড। আমরা পড়েছি না ইলেকট্রোড, তড়িৎদ্বার। ইলেকট্রোড হয় ক্যাথোড হয় অ্যানোড হয়, ক্যাথোড হয় নেগেটিভলি চার্জড আর অ্যানোড হয় পজিটিভলি চার্জড। তাহলে এটা মার্ক করবে অবশ্যই, ক্যাথোড রে টিউব ইজ মেড আপ অফ glass containing two thin pieces of metal called electrode. The electrical discharge through the gases could be observed only at, এই যে ইলেকট্রিক্যাল ডিসচার্জটা গ্যাসের মাধ্যমে তো হচ্ছে, গ্যাসের মধ্যে দিয়ে যে তড়িৎ ক্ষরণ হচ্ছে, এটা কখন অবজার্ভ করা যাবে জানো, ভেরি লো প্রেসারে, যখন খুব নিম্ন চাপ থাকবে, অ্যান্ড ভেরি হাই ভোল্টেজ, তার মানে খুব একটা হাই ভোল্টেজ মানে উচ্চ বিভব, খুব উচ্চ বিভবে আর খুব নিম্ন চাপে। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেইই। তাহলে গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল ডিসচার্জটা অবজার্ভড কখন হবে, ভেরি লো প্রেসার, খুব নিম্ন চাপে, অ্যান্ড খুব উচ্চ বিভবে, ভেরি হাই ভোল্টেজ। এবার when sufficiently high voltage is applied, একটা যদি আমি উচ্চ বিভব অ্যাপ্লাই করেছি, যথেষ্ট উচ্চ বিভব অ্যাক্রস দ্য ইলেকট্রোড, তাহলে হাই ভোল্টেজ অ্যাপ্লাইড হয়েছে ইলেকট্রোডে, তড়িৎদ্বারে, তাই তো, তড়িৎদ্বারে। তাহলে যখন যথেষ্ট একটা উচ্চ বিভব ইলেকট্রোডের মধ্যে দিয়ে যাচ্ছে, কারেন্ট স্টার্টস ফ্লোয়িং, তখন তড়িৎ কি করে, ফ্লো শুরু করে থ্রু এ স্ট্রিম অফ পার্টিকেল মুভিং ইন দ্য টিউব ফ্রম নেগেটিভ ইলেকট্রোড টু দ্য পজিটিভ ইলেকট্রোড, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তখন মুভ করা শুরু করে। তার মানে যথেষ্ট উচ্চ মাত্রার বিভব যদি আমি ওই তড়িৎক্ষরণ নলে, তড়িৎদ্বার দুটোর মধ্যে, দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড আর অ্যানোড, এদের মধ্যে যদি আমি একটা
উচ্চ বিভব দিই তাহলে তড়িৎটা প্রবাহ শুরু করে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এটা কিন্তু মাথায় রাখবে, ক্যাথোড থেকে কোথায় হয়, অ্যানোডের দিকে হয়, মানে নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোড। ক্যাথোডটা কি নেগেটিভলি চার্জড, তাই সেটা নেগেটিভ ইলেকট্রোড, আর অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জড, তাই পজিটিভ ইলেকট্রোড সেটা। দিস ওয়ার কল্ড ক্যাথোড রে অর ক্যাথোড রে পার্টিকেল। এই যে একটা তড়িৎক্ষরণ নলে তড়িৎদ্বার দুটোর মধ্যে একটা উচ্চ বিভব প্রয়োগ করা হলো, তার মধ্যে দিয়ে যদি একটা যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে একটা কণার প্রবাহ রূপে তড়িৎ প্রবাহ শুরু হলো, এটাকে বলছে ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রশ্মি কণা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে। ক্যাথোড রে, দ্য ফ্লো অফ কারেন্ট ফ্রম ক্যাথোড টু অ্যানোড। তাহলে এই যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্টটা যে ফ্লো হচ্ছে সেটা ফার্দার চেক হয় কিভাবে জানো, মেকিং এ হোল ইন দ্য অ্যানোড। তাহলে অ্যানোডের একটা ছিদ্র করা হয়, অ্যানোডে একটা ছিদ্র করা হয়, অ্যান্ড কোটিং দ্য টিউব বিহাইন্ড অ্যানোড, মানে অ্যানোডের পশ্চাতে একটা কোট দেয়া হয় কিসের, উইথ ফসফোরেসেন্ট মেটেরিয়াল জিঙ্ক সালফাইড। ফসফোরেসেন্ট মেটেরিয়ালটা কি, ফসফোরেসেন্ট মানে হচ্ছে অনুপ্রভ, মানে এই এই ধরনের আলোয় না কোনো তাপের অনুভূতি নেই, মানে ফসফোরেসেন্ট মানে হচ্ছে এমন একটা আলো, অনুপ্রভ আর কি যেটা বাংলায় বলে, অনুপ্রভ মানে হচ্ছে যে ধরনের আলোয় তাপের কোনো অনুভূতি নেই, সেটাই হচ্ছে ফসফোরেসেন্ট বা অনুপ্রভ, প্রতিপ্রভ যেটাই বলবে। মেটেরিয়াল জিঙ্ক সালফাইড, সেরকমই একটা ফসফোরেসেন্ট মেটেরিয়াল হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে কি বললাম, যে ফ্লো অফ কারেন্ট, এই তড়িতের প্রবাহটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে দেখো, ওয়াজ ফার্দার চেকড বাই মেকিং এ, মানে প্রত্যেকটা লাইন এইখানে বলছি আমি, প্রত্যেকটা লাইন কিন্তু যেগুলো বলছি এখন সেগুলো খুবই ইম্পর্টেন্ট। চেকড বাই মেকিং এ হোল ইন দ্য অ্যানোড, তাহলে অ্যানোডে ছিদ্র করলাম, অ্যান্ড কোটিং দ্য টিউব বিহাইন্ড অ্যানোড, অ্যানোডের পশ্চাতে একটা কোট দিলাম, কিসের আস্তরণ, প্রলেপ দিলাম, কোট দিলাম, কোটিং মানে কি প্রলেপ দিলাম, কিসের প্রলেপ দিলাম, ফসফোরেসেন্ট মেটেরিয়াল জিঙ্ক সালফাইড, মানে হচ্ছে যে একটা প্রতিপ্রভ বা অনুপ্রভ ধর্ম বিশিষ্ট একটা মেটেরিয়াল জিঙ্ক সালফাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, জিঙ্ক সালফাইড। এগুলো কিন্তু তোমরা সব যা যা মার্ক করা আছে এখানে তোমরা কিন্তু একদম এনসিইআরটির বই থেকে টেক্সট বুকে অবশ্যই মার্ক করবে কিন্তু। তাহলে দিয়ে দিলাম প্রলেপটা, হোয়েন দিস রেস আফটার পাসিং থ্রু অ্যানোড, অ্যানোডের মধ্যে দিয়ে যখন এটা পাস করে, স্ট্রাইক দ্য জিঙ্ক সালফাইড কোটিং, তাহলে জিঙ্ক সালফাইড এর আস্তরণে যদি পড়ে, অ্যানোড রশ্মিগুলো অ্যানোডের ছিদ্রের মধ্যে দিয়ে তো আসছে রশ্মিগুলো, যদি জিঙ্ক সালফাইডের আস্তরণের পরে এ ব্রাইট স্পট ইজ ডেভেলপড অন দ্য কোটিং, তাহলে একটা উজ্জ্বল বিন্দু, একটা ব্রাইট স্পট ডেভেলপ হয়, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয় সেই আস্তরণের উপর। বোঝা গেল কি? তাহলে অ্যানোডে ছিদ্র করলাম, অ্যানোডে আবার বলছি, অ্যানোডের ছিদ্র করে দেখবে একটা মেকিং এ হোল ইন দ্য অ্যানোড, কোটিং দ্য টিউব বিহাইন্ড অ্যানোড, তাহলে অ্যানোডের পেছন দিকে একটা কোট দেয়া হলো কিসের, জিঙ্ক সালফাইড, যেটা একটা ফসফোরেসেন্ট মেটেরিয়াল। এবার অ্যানোডের মধ্যে দিয়ে, ছিদ্রের মধ্যে দিয়ে যখন রশ্মিটা যাচ্ছে, আমরা তো কারেন্টের ফ্লোটাকে করছি, তড়িৎ রশ্মিটাকে, তড়িৎটাকে, সেই রশ্মিটা যখন অ্যানোডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে জিঙ্ক সালফাইডের আস্তরণে পড়লে তাহলে এটা একটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি করছে সেই আস্তরণের ওপর। এ দেখো যেটা বলছিলাম, এই যে ক্যাথোড আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তাহলে কারেন্টের ফ্লোটা হয়, এখানে একটা ভ্যাকুয়াম পাম্প আছে, হাই ভোল্টেজে হয় মাত্র বললাম, তাহলে আমাদের উচ্চ বিভব দরকার হয়। ক্যাথোড রে, এটা হচ্ছে একটা ক্যাথোড রে ডিসচার্জ টিউব, এই যে যেটা আমরা বলেছিলাম ফ্যারাডে স্টাডি করলেন এই টিউবে, যেটাকে ক্যাথোড রে ডিসচার্জ টিউব বলে, ঠিক আছে। The result of these experiment are summarized below. The cathode ray starts from cathode and move towards the anode. তাহলে ক্যাথোড রেটা ক্যাথোড থেকেই তো উৎপন্ন হয়ে যাচ্ছে, এই যে ক্যাথোড, এই ক্যাথোড থেকেই তো ক্যাথোড রশ্মিটা উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে, অ্যানোডে যাচ্ছে। These ray themselves are not visible, এদের কিন্তু দেখা যায় না, এরা অদৃশ্য হয়, but their behavior can be observed with the help of certain kinds of material,
মানে ফ্লুওরেসেন্ট অর ফসফোরেসেন্ট, প্রতিপ্রভ বা অনুপ্রভ, এই যে ধর্ম মানে পদার্থের সাহায্যে সার্টেন কাইন্ডস অফ মেটেরিয়াল, এই পদার্থগুলোর সাহায্যে কিন্তু এদের আচরণটা আমরা পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু এদেরকে চোখে দেখা যায় না, এরা অদৃশ্য নিজেরা। These rays are themselves not visible, but their behavior observed with the help of certain kind of material like fluorescent or phosphorescent। যেমন জিঙ্ক সালফাইড বললাম না, ফসফোরেসেন্ট মেটেরিয়াল একটা উদাহরণ দিতে বলে কি দেবে? জিঙ্ক সালফাইড। টেলিভিশন পিকচার টিউব আর ক্যাথোড রে টিউব, টেলিভিশন পিকচার যে টিউবটা সেটাও কিন্তু একটা ক্যাথোড রশ্মি নল। তোমরা টিভি দেখো তো সবাই। and television pictures result due to fluorescence, তাহলে টেলিভিশন পিকচার কখন রেজাল্ট দেয়? ফ্লুওরেসেন্সে মাধ্যমে, তাই তো? on the television screen coated with certain fluorescent or phosphorescent material, তার মানে কি বলছে, টেলিভিশন পিকচার টিউবটাও কিন্তু একটা ক্যাথোড রশ্মি নল, আর টেলিভিশনের পর্দায় স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিন যেটা বলছি, একটা বিশেষ ফ্লুওরেসেন্ট অথবা ফসফোরেসেন্ট পদার্থের আস্তরণ থাকে, সেই জন্যই তো টেলিভিশনে প্রতিপ্রভার মাধ্যমে ছবি তৈরি হয়। ওই আস্তরণটা আছে বলেই আমরা এখানে এক্সপেরিমেন্টে পড়লাম না, এই যে জিঙ্ক সালফাইডের কোট আছে অ্যানোডের পশ্চাতে, সেই জন্যই তো অ্যানোড, ক্যাথোডটা যখন ক্যাথোড থেকে যখন অ্যানোডে যাচ্ছে, অ্যানোডের পিছন দিকে তো একটা জিঙ্ক সালফাইড মানে ফসফোরেসেন্ট মেটেরিয়াল তার আস্তরণ পড়ছে, সেই জন্য একটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি হচ্ছে। সেই রকমই তো টেলিভিশন পিকচারে হচ্ছে, টেলিভিশন পর্দাতেও একটা বিশেষ প্রতিপ্রভ মানে ওই ফ্লুওরেসেন্ট বা ফসফোরেসেন্টের মেটেরিয়ালটা থাকছে, সেই জন্যই টেলিভিশনের পর্দার প্রতিপ্রভার মাধ্যমে এই ফ্লুওরেসেন্স। তাহলে টেলিভিশনে কিসের মাধ্যমে ছবি তৈরি হয়? সেটার অ্যান্সার কিন্তু ফ্লুওরেসেন্স, তাই তো? টেলিভিশন পিকচার্স রেজাল্ট ডিউ টু ফ্লুওরেসেন্স on the television screen. Very very important for MCQ, for NET and JEE both. আচ্ছা, in the absence or electrical, মানে যদি ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডটা অনুপস্থিত থাকে, তাহলে রেটা মানে ক্যাথোড রেটা স্ট্রেট লাইন হয়, মানে সরল রেখায় চলে। যদি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র প্রেজেন্ট না থাকে তখন ক্যাথোড রে স্ট্রেট লাইনে চলে, কিন্তু যখন ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক্যাল অর ম্যাগনেটিক ফিল্ড, যদি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র প্রেজেন্ট থাকে, তাহলে বিহেভিয়ার অফ ক্যাথোড রে আর সিমিলার টু দ্যাট এক্সপেক্টেড ফ্রম নেগেটিভলি চার্জড পার্টিকেল, তাহলে তারা ঋণাত্মক আধানগ্রস্ত কণার সাথে সিমিলার হয়। তাহলে সাজেস্টিং দ্যাট দ্য ক্যাথোড রে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জড পার্টিকেল, তাহলে ক্যাথোড রেটা নেগেটিভলি চার্জড পার্টিকেল দিয়ে তৈরি হয়, তাহলে ঋণাত্মক আধানগ্রস্ত কণার দ্বারাই এই ক্যাথোড রে তৈরি হয়, যাকে ইলেকট্রন বলে। তাহলে এতক্ষণ ধরে আমরা মানে বলছিলাম ক্যাথোড রে, তারই নাম কিন্তু দেখো ইলেকট্রন। তাহলে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ঋণাত্মক কণা যেরকম আচরণ করে, ক্যাথোড রেও কিন্তু সেই রকমই আচরণ করে, এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পেলাম। তার মানে ক্যাথোড রশ্মিটা ঋণাত্মক আধানগ্রস্ত কণারই একটা গঠন, মানে কণা দিয়েই গঠিত, তাহলে আমরা ক্যাথোড রে কে ইলেকট্রন বলতে পারি। তো তাহলে ক্যাথোড রেটাই হচ্ছে এখন থেকে আমরা জেনে গেলাম ইলেকট্রন। The characteristics of cathode ray, মানে cathode ray মানে ব্র্যাকেটে দেখো ইলেকট্রন লেখা আছে। Characteristics of cathode ray do not depend upon the material of electrodes, তড়িৎদ্বারের যে ধাতুর প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না, বা এরা নেচার অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য ক্যাথোড রে টিউব, ক্যাথোড রশ্মি নলে যে গ্যাস প্রেজেন্ট আছে তার প্রকৃতির ওপরেও এই ক্যাথোড রের ক্যারেক্টার ডিপেন্ড করে না। তাহলে মানে এখানে যেগুলো মার্ক করা আছে সব কটা তোমরা অবশ্যই মার্ক করবে। পিডিএফটা তো তোমাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েই দেব, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের আছো তারা তো পিডিএফটা পেয়ে যাবে অবশ্যই, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা হবে ওটা, অ্যাসাইনমেন্টটাও তোমাদের গ্রুপেই দেব। তাহলে ক্যাথোড রশ্মির ক্যারেক্টার বলছে যে সেটা গ্যাসের প্রকৃতির ওপর, মানে ক্যাথোড রশ্মি নলে যে গ্যাস উপস্থিত থাকে তার প্রকৃতির ওপর নির্ভর করে না, আবার ইলেকট্রোড যে ধাতুর প্রকৃতি ইলেকট্রোডে
ক্যাথোড রূপে ব্যবহৃত যে ধাতু সেটার উপরও ডিপেন্ড করে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে উই ক্যান কনক্লুডেড দ্যাট ইলেকট্রনস আর দ্য বেসিক কনস্টিটিউয়েন্ট অফ অল দ্য অ্যাটম। তাহলে সমস্ত পরমাণুরই ইলেকট্রন হচ্ছে একটা বেসিক কনস্টিটিউয়েন্ট, মানে ইলেকট্রন আছেই পরমাণুর মধ্যে, এটা আমরা প্রুফ করতে পারলাম, এই সিদ্ধান্তে আসতে পারলাম। এই যে দেখো ফ্লুওরেসেন্ট কোটিং, এখানে মানে জিঙ্ক সালফাইড হতে পারে প্রতিপ্রভ আস্তরণ, একটা উজ্জ্বল বিন্দু। তাহলে এই টেলিভিশনে কিন্তু ফ্লুওরেসেন্সের মাধ্যমেই ছবি তৈরি হয়। নেক্সট দেখো, এটা তো হয়ে গেল ক্যাথোড রে ডিসচার্জ টিউব এটা। আচ্ছা চলো তাহলে আমরা আবার কয়েকটা এমসিকিউ করে নিই। দেখতে পাচ্ছ এমসিকিউ গুলো? নাম্বার 2 এরটা আগে করবে। 2 এর অপশনটা লাইভ চ্যাটে আগে লিখবে। কোন রাইট অপশনটা, 2 এর রাইট অপশনটা তোমরা লাইভ চ্যাটে আগে লিখবে। ক্যাথোড রে টিউব ইজ মেড আপ অফ গ্লাস containing two thin pieces of metal called as electrical tube, electrode, cathode ray নাকি none of these? কোনটা হবে? A, B, C or D? একটা ক্যাথোড রে টিউবটা গ্লাস দিয়ে তৈরি হয়, যেটা টু থিন পিসেস অফ মেটাল, দুটো ধাতব পাত দিয়ে যেটা তৈরি হয় তাকে কি বলে? ইলেকট্রিক্যাল টিউব, ইলেকট্রোড, ক্যাথোড রে নাকি কোনোটাই নয়? লাইভ চ্যাটে ঝটপট লিখবে। 2 এরটা লেখার পরে 3 এরটা আছে, আমি বলে দিচ্ছি জাস্ট, তারপর তোমরা সময় নিয়েই লেখো ভেবে। Which of the following phenomenon is responsible for television picture? Which of the, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু এগুলো। অ্যাসাইনমেন্টে তোমাদের যেগুলো দেবো সেগুলো কিন্তু একদম এনইটি আর জেইই জন্য খুবই ইম্পর্টেন্ট। Which of the following phenomenon is responsible for television picture? তাহলে টেলিভিশন পিকচারে কোনটা রেসপন্সিবল? কেমিলুমিনেসেন্স, ফ্লুওরেসেন্স, লুমিনেসেন্স নাকি ফসফোরেসেন্স? একটু আগেই পড়েছি, দুটো কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তোমরা লাইভ চ্যাটে ঝটপট লিখে ফেলো A, B, C or D। প্রথমে 2 এরটা করবে, তারপর 3 এরটা করবে। তাহলে ক্যাথোড রে টিউব ইজ মেড আপ অফ গ্লাস containing two thin pieces of metal called as electrode। তাহলে 2 এর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যাথোড রে তো গ্লাস দিয়ে তৈরি, যেটা দুটো ধাতব পাত নিয়ে গঠিত আবার, তাই তো? যেটাকে কি বলবো? ইলেকট্রোড, মানে তড়িৎদ্বার। ক্যাথোড আর অ্যানোড নিয়ে তৈরি, তাই তো? দুটো পাতলা ধাতব পাত, কি নাম তাদের? ক্যাথোড আর অ্যানোড। ঠিক আছে, তাহলে ক্যাথোড রে টিউবটা তো সেটা দিয়েই তৈরি হয়, একদিকে ক্যাথোড থাকে একদিকে অ্যানোড থাকে, দুটো কাঁচ দিয়েই তৈরি হয়, এটা কাঁচেরই নলটা। আর 3 এরটা কি হলো তাহলে? হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন ইজ রেসপন্সিবল ফর দ্য টেলিভিশন পিকচার? এই সবে পড়িয়েছি ফ্লুওরেসেন্স, তাই তো? 3 এর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ফ্লুওরেসেন্সের মাধ্যমেই তো, প্রভার মাধ্যমেই তো টেলিভিশনে ছবি তৈরি হচ্ছে। জিঙ্ক সালফাইড ওর আস্তরণ থাকছে, মানে ফ্লুওরেসেন্ট বা ফসফোরেসেন্ট মেটেরিয়ালের আস্তরণ থাকছে, কিন্তু ছবিটা তৈরি হচ্ছে, টেলিভিশন পিকচার তৈরি হচ্ছে ফ্লুওরেসেন্সের মাধ্যমে, প্রতিপ্রভার মাধ্যমে। এটা গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে যে ফসফোরেসেন্সও ছিল, ফসফোরেসেন্স কিন্তু ছিল না।
ওটা ছিল প্রতিপ্রভ বা অনুপ্রভ, মানে ফ্লুওরেসেন্ট বা ফসফোরেসেন্ট, কিন্তু ওটার মেটেরিয়ালের আস্তরণটা থাকে টেলিভিশন স্ক্রিনে, টেলিভিশনের পর্দায় না ওইটার আস্তরণটা থাকে, মানে জিঙ্ক সালফাইড লাইক, ধরো ফর এক্সাম্পল বলছি ফসফোরেসেন্ট একটা, কিন্তু ফসফোরেসেন্স এর মাধ্যমে কিন্তু হচ্ছে না, টেলিভিশন পিকচারটার জন্য ফ্লুওরেসেন্স দায়ী, মানে প্রতিপ্রভার মাধ্যমে কিন্তু আমাদের পিকচার তৈরি হয় টেলিভিশনে। চলো তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে আসছি। চার্জ টু মাস রেশিও অফ ইলেকট্রন, ইলেকট্রনের আধান আর ভরের অনুপাত। ইন 1897 ব্রিটিশ ফিজিসিস্ট জে থমসন কি করলেন, মেজার্ড দ্য রেশিও অফ ইলেকট্রিক্যাল চার্জ টু দ্য মাস অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রিক্যাল চার্জের সাথে মাস, ইলেকট্রনের ভরের অনুপাতটা উনি মেজার্ড করলেন বাই ইউজিং ক্যাথোড রে টিউব, ক্যাথোড রশ্মিনল ব্যবহার করেই। তাহলে ক্যাথোড রশ্মিনল ব্যবহার করে উনি ইলেকট্রিক্যাল চার্জ মানে ইলেকট্রনের আধান আর ইলেকট্রনের ভরের অনুপাত মেজার করলেন, and applying electrical and magnetic field perpendicular to each other as well as to the path of electron। তাহলে ইলেকট্রন, path of electron means ইলেকট্রনের গতিপথ, আর তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রকে আর তোমার ইলেকট্রনের গতিপথ পরস্পরকে লম্বভাবে রাখলেন, ঠিক আছে, লম্বভাবে রেখে উনি এই অনুপাতটা মানে আধানের সাথে ভরের অনুপাতটা মেজারমেন্ট করলেন। Thomson argued that the amount of deviation of the particle from their path in the presence of electrical or magnetic field depends upon, কিসের উপর ডিপেন্ড করে, থমসন উনি আর্গু করলেন যে amount of deviation of the particle from their path, মানে ইলেকট্রনগুলো নিজের গতিপথ থেকে, মানে আমরা তো ইলেকট্রনের গতিপথ আর তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রটা পারপেন্ডিকুলার রেখেছিলাম, মানে লম্বভাবে রেখেছিলাম, তাই তো। এবার থমসন কি বললেন, জে থমসন উনি হলেন একজন ব্রিটিশ ফিজিসিস্ট, উনি বললেন যে মানে ইলেকট্রন এই যে তার নিজস্ব গতিপথ থেকে কতটা পরিমাণ বিচ্যুত হচ্ছে, অ্যামাউন্ট অফ ডেভিয়েশন কতটা বিচ্যুত হচ্ছে, সেটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে আর কি কতটা বিচ্যুত হচ্ছে, সেই পরিমাণটা কিসের ওপর ডিপেন্ড করে, ডিপেন্ডস আপন, এবার আমরা নিচে যেটা পড়বো, যা দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেগেটিভ চার্জ অন দ্য পার্টিকেল গ্রেটার দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ অফ দ্য পার্টিকেল। তাহলে কণার যে মোট ঋণাত্মক আধানের পরিমাণটা যত বাড়বে, greater is the interaction with the electric or magnetic field and thus greater is the deflection. That means কণার তাহলে মোট ঋণাত্মক আধানের মানটা যত বাড়বে, তড়িৎ বা চুম্বক ক্ষেত্রের সাথে তার ইন্টারাকশনটাও তত বাড়বে, তার ফলে কি হবে, তার ফলে ইলেকট্রনটা তার নিজস্ব পথ থেকে কতটা বিচ্যুত হয়েছে, মানে কি ডিফ্লেক্ট করেছে, মানে সরে গেছে, নিজের পথ থেকে কতটা ডিফ্লেক্ট করেছে সেটা তাহলে বুঝতে পারবো। তাহলে কণার ঋণাত্মক আধানের মান যত বাড়ছে, তড়িৎ আর চৌম্বক ক্ষেত্রের সাথে কণার ইন্টারাকশনটা মানে চার্জ অফ দ্য পার্টিকেল গ্রেটার ইজ দ্য ইন্টারাকশন অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, এদের সাথে কণার সাথে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের ইন্টারাকশন যত বাড়বে, এই ইলেকট্রন তার নিজস্ব বিচ্যুতির পরিমাণটাও, নিজস্ব গতিপথ থেকে বিচ্যুতির পরিমাণটাও কিন্তু ততই বাড়বে। তাহলে এটার ওপর কিন্তু ডিপেন্ড করছে, আমরা যেটা বললাম যে থমসন argued that amount of deviation of the particle from their path in the presence of electrical or magnetic field depends upon, এই একটা পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে the mass of the particle, lighter the particle greater the deflection। তাহলে মানে কণাগুলোর ভর মানে যত কমবে, মাস অফ দ্য পার্টিকেল লাইটার দ্য পার্টিকেল, কণার ভরের উপর কণার ভরটা যত কমবে, বিচ্যুতির পরিমাণ তত বেশি হবে, গ্রেটার দ্য ডিফ্লেকশন, তাই তো বলছি। তার মানে কি, গ্রেটার দ্য ডিফ্লেকশন মানে বিচ্যুতির পরিমাণটা তত বেশি হবে। দ্য স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক্যাল অর ম্যাগনেটিক ফিল্ড অফ ডিফ্লেকশন অফ ইলেকট্রন, তার মানে ডিফ্লেকশন অফ ইলেকট্রন
ইলেকট্রনের এই যে নিজস্ব গতিপথ থেকে বিচ্যুত হচ্ছে এই পরিমাণটা বাড়বে কখন না উইথ দ্য ইনক্রিজ ইন ভোল্টেজ। তাহলে বিভব বাড়ছে অ্যাক্রস দ্য ইলেকট্রোড, তার মানে তড়িৎদ্বারে যদি বিভব বাড়ে, বিভব ইনক্রিজ দ্য ইন দ্য ভোল্টেজ, তার মানে বিভব যত বাড়ছে তড়িৎদ্বারে তত ইলেকট্রনের নিজস্ব গতিপথ থেকে বিচ্যুত হওয়ার পরিমাণটা ততটাই ইনক্রিজ করছে। শুধু ইলেকট্রোডের ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে বলে নয়, আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে অর দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে চৌম্বক ক্ষেত্রের শক্তি যত বৃদ্ধি পাবে, মানে তার মানে এটা কিসের ওপর ডিপেন্ড করছে, তড়িৎ ক্ষেত্র অথবা চৌম্বক ক্ষেত্রের শক্তির ওপর। তাহলে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এটার ওপরও কিন্তু ডিপেন্ড করছে। এই ডিফ্লেকশন অফ ইলেকট্রনটা, ইলেকট্রনের বিচ্যুতির পরিমাণটা নিজের মানে ইলেকট্রন যে নিজস্ব গতিপথ থেকে বিচ্যুত হচ্ছে, দ্যাট মিনস ডিফ্লেক্ট করছে, সরে যাচ্ছে নিজের পথ থেকে, সেটা কখন বৃদ্ধি পাবে না ইলেকট্রোডের ভোল্টেজ যখন বাড়ছে বিভব, আর ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্রের শক্তি যখন বৃদ্ধি পাচ্ছে, তখনই কিন্তু এই ঘটনা ঘটছে। ইম্পর্টেন্ট ফর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেইই, খুব একটা ভালো এমসিকিউ এখান থেকে কিন্তু আসতে পারে। By carrying out accurate measurement on the amount of deflection observed by electrons on the electric field strength or magnetic field strength, Thomson was able to determine the value of E by M. E by M মানে কি, যেটা আমরা এতক্ষণ পড়ছি যে ইলেকট্রিক্যাল চার্জ অ্যান্ড দ্য মাস অফ দ্য ইলেকট্রন, মানে ইলেকট্রনের আধান আর ইলেকট্রনের ভরের অনুপাতটা। সেটাই বলছে যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের যে এই যে বিচ্যুতির সঠিক পরিমাণের সাহায্যে থমসন ই বাই এম এর এই মানটা নির্ধারণে উনি এবেল হয়েছিলেন, সক্ষম হয়েছিলেন। তাহলে সেই মানটা হচ্ছে ই বাই এম 1.758820 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। এই ভ্যালুটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ই বাই এম ই ইকুয়াল টু 1.758820 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। 10 to the power 11 অনেক সময় মানে অপশানে ধরো 10 টু মানে ও প্রথমটা ঠিক রাখে, ঠিক আছে, ইনটু 10 to the power 11 এর জায়গায় তোমাকে 10 করে দিল, বা 10 to the power 9 বলছে, 7 2 এসব ইত্যাদি বলে দিল, তখন কিন্তু মাথায় রাখতে হবে 10 to the power 11 ইলেকট্রনের আধান আর ভরের অনুপাতে কিন্তু 10 to the power 11 আছে, যেখানে এম হচ্ছে যে মাস অফ দ্য ইলেকট্রন কেজিতে রয়েছে, আর ই হচ্ছে যে চার্জ ইলেকট্রনের, যার ইউনিট হচ্ছে কুলম্ব। তার মানে ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড, মানে ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, তাই জন্য আমরা এর ভ্যালুটা কিন্তু নেগেটিভে হয়। তার মানে -1.758820 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। তাহলে মাইনাস ই দ্বারা প্রকাশ করা হয়, ভুলেও ধরো প্লাসে তোমাকে অপশন দেওয়া আছে, ভুলেও কিন্তু সেটা চুজ করবে না, দেখবে কোথায় নেগেটিভ আছে বা সবকটা নেগেটিভই আছে, অথচ তোমাকে 10 to the power 11 এই জায়গাটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানগ্রস্ত, ক্যাথোড রে ঋণাত্মক আধানগ্রস্ত, তো তাহলে চার্জটাও কিন্তু ইলেকট্রনের আমরা নেগেটিভেই লিখব। তাহলে চার্জ অন দ্য ইলেকট্রন, মিলিকান আর এ মিলিকান 1868 থেকে 1953 devised a method known as oil drop experiment। এই এক্সপেরিমেন্টের ডিটেলসটা আজকে শুধু আমরা নামটা জেনে রাখছি, ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসের টপিকের মধ্যে পড়বো, ঠিক আছে। আচ্ছা, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এখান থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। তাহলে devised a method oil drop experiment ডিটারমাইন করছে না চার্জ অন দ্য ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জটা এখান থেকে আমরা পাই। he found the charge on the electron to be -1.6 into 10 to the power -19 কুলম্ব। the present accepted value of electrical charge, ইলেকট্রনের আধানের মেন এখনকার যে ভ্যালুটা সেটা হচ্ছে -1.602176 into 10 to the power -11 কুলম্ব, 10 to the power -19 কুলম্ব। 11 আমরা ইলেকট্রনের আধান আর ভরের অনুপাতে পড়েছিলাম। The mass of the electron was determined by
তাহলে এখান থেকে আমরা তাহলে ইলেকট্রিক্যাল চার্জটা পেয়ে গেলাম, তাই তো? ইলেকট্রিক্যাল চার্জ কত হয় সেটা আমরা পেয়ে গেলাম। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে মাস। তাহলে মাস কিভাবে বের করব? বাই এম, তার মানে ইলেকট্রিক্যাল চার্জ যেটা পেলাম সেটা বাই ইলেকট্রনের আধান আর মাস থেকে, মানে ভরের অনুপাতটা যেটা বেরিয়েছিল সেটাকে ডিভাইড করে দিলাম। সেটাকে ডিভাইড করলে আমরা তাহলে মাস পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা মাস অফ দ্য ইলেকট্রন ডিটারমাইন করতে পারলাম। তাহলে সেটা হচ্ছে 9.1094 ইন্টু 10⁻³ কেজি। ঠিক আছে, তাহলে এই প্যারাটা থেকেও যেগুলো মার্ক করা আছে তোমরা নিজের বইতে টেক্সট বুকে অবশ্যই কিন্তু মার্ক করে নেবে। অয়েল ড্রপ এক্সপেরিমেন্টকে কি বলে? বাংলায় তৈল বিন্দু পরীক্ষা। এই পরীক্ষাটা জেনে রাখো যে ইলেকট্রনের আধান নির্ণয় করার জন্য কিন্তু কোন পরীক্ষা করা হয়েছিল, এটা কিন্তু এমসিকিউতে আসে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, যে ইলেকট্রনের চার্জ অন দ্য ইলেকট্রন নির্ণয় করার জন্য, ডিটারমাইন করার জন্য হুইচ এক্সপেরিমেন্ট করা হয়েছিল না তৈল বিন্দু পরীক্ষা, মানে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এটাকে আবার অনেক সময় অপশনে মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বলে যায়, যেহেতু বিজ্ঞানী মিলিকান করেছিলেন তাই জন্য। চলো তাহলে, থমসন ডিটারমাইন্ড দ্য ভ্যালু অফ E/m অ্যাজ, চারটে অপশন দেয়া আছে আমাদের লাইভ চ্যাটে, তোমরা ঝটপট লিখে ফেলো কোন অপশনটা হবে। থমসন কোন ভ্যালুটা ডিটারমাইন করেছিলেন? আধান আর ভরের অনুপাত, কোনটা এইমাত্র পড়িয়েছি। তাহলে চারেরটা কত হলো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এইভাবে তাহলে এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে বাবা, হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখো। কিন্তু এগুলো দেখো একদম স্ট্রেট কোশ্চেন, এগুলো যদি তুমি মনে রাখো না, এগুলো কিন্তু একদম পুরো একদম 4 মার্কস, তাই তো? আচ্ছা, এটা ওই আমাদের আগের একটা যে টপিক ছিল না, ওই রেশিওটাই আর কি, ইলেকট্রন আধান আর ভরের অনুপাত নির্ণয়ের যন্ত্র বা উপকরণ, সেটাই এখানে বলেছে। দেখো অ্যানোড ক্যাথোড দুটো আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আর এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড। যেখানে কি হয়েছে দেখো, এই তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনটা নিজের গতিপথ থেকে বিচ্যুত হয়েছে। বিচ্যুত হয়ে দেখো ক্যাথোড রশ্মি নল, তো এটা তো ক্যাথোড রশ্মি নল, ক্যাথোড রশ্মি নলের এ বিন্দুতে গিয়ে ধাক্কা দিয়েছে। আবার চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনটা নিজের গতিপথ থেকে বিচ্যুত হয়েছে, সেটা আবার সি বিন্দুতে গিয়ে আঘাত করেছে। ঠিক আছে, সি বিন্দুতে গিয়ে আঘাত করেছে। কিন্তু যখন যদি আমি ইলেকট্রিক আর তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের সমতা ব্যালেন্স একটা করতে চাই, তাহলে কি হবে না, নিজস্ব গতিপথে ফিরে আসে। ব্যালেন্স যদি করি তাহলে সেই ইলেকট্রনটা তার নিজস্ব গতিপথ, মানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে যে গতিপথে থাকে সেই গতিপথে ফিরে এসে তখন সেটা এই যে একটা ব্যালেন্স করব, তখনই তো বি বিন্দুতে গিয়ে তাহলে ছেদ করবে, তাই তো? দেখো বি বিন্দুতে তখনই ছেদ করবে যদি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের একটা ব্যালেন্স করি। শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে কিন্তু সেটা এ বিন্দুতে গিয়ে ধাক্কা দিচ্ছে, শুধু চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি হলে সি বিন্দুতে ধাক্কা দিচ্ছে। এইভাবে তো হয় না, তাহলে এতে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলে সে নিজস্ব গতিপথে আসছে, নিজস্ব গতিপথ মানে কি, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সে যে গতিপথে থাকে সেই গতিপথে থাকলে ফিরে আসছে, তখন বি বিন্দুতে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ছবিটা। আচ্ছা, ডিসকভারি অফ প্রোটন অ্যান্ড নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন, এতক্ষণ তাহলে আমাদের কি হলো না, ইলেকট্রন সম্পর্কে পড়লাম। তাহলে ইলেকট্রিক্যাল ডিসচার্জ এবার আমরা পড়বো প্রোটন আর নিউট্রনের আবিষ্কার কিভাবে হলো। Electrical discharge carried out in the modified cathode ray tube.
ক্যাথোড রে টিউব মানে মডিফাই করা হলো ক্যাথোড রে, পরিবর্তিত ক্যাথোড রশ্মি নলে একটা ক্যাথোড রে টিউবটাকে মডিফাই করা হলো, সেখানে তড়িৎক্ষরণ ঘটানো হলো, সেটাই ইলেকট্রিক্যাল ডিসচার্জ। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ডিসচার্জ ক্যারিড আউট ইন দ্য মডিফাইড ক্যাথোড রে। তাহলে ক্যাথোড রে টিউবটাকে মডিফাই করা হলো, যেটা ডিসকভার করা হলো সেটা হচ্ছে ক্যানাল রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনইটি অ্যান্ড জেই জন্য। তাহলে পরিবর্তিত ক্যাথোড রশ্মি নলে তড়িৎক্ষরণ ঘটানো হলো, যার ফলে একটা ক্যানাল রে ডিসকভার হলো, যেটা ক্যারি করে একটা পজিটিভ চার্জ। তাহলে সেটাও কিন্তু একটা ধনাত্মক আধান ক্যারি করে, তাহলে ধনাত্মক আধানগ্রস্ত হয়, তাই তো? তাহলে ধনাত্মক আধানগ্রস্ত হচ্ছে। এবার এর বৈশিষ্ট্যগুলো, আনলাইক ক্যাথোড রের মতন কিন্তু হচ্ছে না। দেখো, মাস অফ দ্য পজিটিভলি চার্জড পার্টিকেল, তাহলে পজিটিভলি চার্জড পার্টিকেল কোনটাকে বলছি এখানে? ক্যানাল রে কে বলছি, তাই তো? ডিপেন্ডস আপন দ্য নেচার অফ গ্যাস, ওটা আমরা কি বলেছিলাম? ওটা কিন্তু গ্যাসের প্রকৃতির ওপর বা ক্যাথোড রূপে ব্যবহৃত যে ধাতুর প্রকৃতির ওপর ডিপেন্ড করে না, মেটেরিয়ালস অফ ইলেকট্রোডের ওপর ডিপেন্ড করে না, আর নেচার অফ গ্যাসের ওপরও কিন্তু ক্যাথোড রে ডিপেন্ড করে না। কিন্তু ক্যানাল রে মাস অফ পজিটিভলি চার্জড পার্টিকেল, মানে ক্যানাল রের যে ভরটা ক্যাথোড রশ্মি নলে উপস্থিত গ্যাসের ধর্মের উপরই নির্ভরশীল। দা ক্যাথোড রে টিউব ক্যাথোড রশ্মি নলে উপস্থিত ধর্মের গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল। These are simply the positively charged gaseous ion, তাহলে এরা হচ্ছে পজিটিভলি চার্জড মানে ধনাত্মক আধানগ্রস্ত গ্যাসীয় আয়ন। চার্জ, দ্য চার্জ টু মাস রেশিও অফ দ্য পার্টিকেল, তাহলে আধান আর মাসের যে অনুপাতটা, এটা ডিপেন্ড করে অন দ্য গ্যাস ফ্রম হুইচ দিস অরিজিনেট, তাহলে যে গ্যাস থেকে কণাগুলো উৎপন্ন হয়েছে তার উপর ডিপেন্ড করছে এই তড়িৎ আধান আর ভরের অনুপাতটা, যে গ্যাস থেকে কণাগুলো উৎপন্ন হয়েছে। Some of the positively charged particle carry a multiple of the fundamental unit of electrical charge. কিছু আবার ধনাত্মক আধানগ্রস্ত কণা আছে যে বলছে যারা মাল্টিপল অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিট, মানে মৌলিক তড়িৎ আধান আর কি, ফান্ডামেন্টাল ইউনিট অফ ইলেকট্রিক্যাল চার্জ মানে তড়িৎ আধানের যে মৌলিক তড়িৎ আধানের গুণিতক পরিমাণের আধানও বহন করে। কিছু কিছু আবার মানে এই পজিটিভলি চার্জড পার্টিকেল আছে, কিছু কিছু আর কি, সবাই নয়, কিছু কিছু পজিটিভলি চার্জড পার্টিকেল আছে যারা এই মানে মৌলিক যে তড়িৎ আধানটা তার গুণিতক পরিমাণে, তড়িৎ আধান যত তার গুণিতক পরিমাণেও আধান এরা বহন করতে পারে। দ্য বিহেভিয়ার অফ দিস পার্টিকেল ইন দ্য ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড, তার মানে এই যে পার্টিকেল গুলো মানে ক্যানাল রের কথা বলছি, মনে রাখবে ক্যাথোড আর ক্যানাল, ক্যানাল রের যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে যে ক্যানাল রের যে প্রকৃতিটা পুরো অপোজিট হয়, জানো কিসের থেকে? ইলেকট্রন বা ক্যাথোড, মানে অর যে ক্যাথোড রে আমরা পড়ি, ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের পুরো বিপরীতধর্মী হয়। ঠিক আছে, মানে ক্যাথোড রে তো তোমরা যেটা পড়েছো তার ঠিক অপোজিট হয় ক্যানাল রে। বললাম না ওই তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে এ বিন্দুতে যাচ্ছে, শুধুমাত্র যদি চৌম্বক ক্ষেত্রের ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সিতে গিয়ে ছেদ করছে, ছবিটাই আমরা পড়াচ্ছিলাম যেটা, সেইটাই বলছি আর কি। ওই এর ক্ষেত্রে তোমার ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ড ইজ অপোজিট হয় না, সেইটার কথা বলছি। আচ্ছা, এটা আমাদের আজকে লাস্ট প্যারাগ্রাফ টপিকের, এই টপিকটার মানে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, টপিক 1। তাহলে স্মলেস্ট অ্যান্ড লাইটেস্ট পজিটিভ আয়ন ওয়াজ অবটেন্ড ফ্রম হাইড্রোজেন, তাহলে সব থেকে ক্ষুদ্রতম আর হালকা যে ধনাত্মক একটা আয়ন, পজিটিভ আয়ন, সেটা হাইড্রোজেন থেকে অবটেন্ড করা হলো, অ্যান্ড ওয়াজ কল্ড প্রোটন, তার মানে তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এনইটি অ্যান্ড জেই লেভেল। তাহলে আমরা কি বলছিলাম না, হাইড্রোজেন গ্যাস থেকে কি হচ্ছে?
না একটা স্মলেস্ট ক্ষুদ্রতম অ্যান্ড লাইটেস্ট পজিটিভ আয়ন, হালকা সর্বাপেক্ষা হালকা আর কি পজিটিভ আয়ন অবটেন্ড হচ্ছে, যেটাকে আমরা বলছি প্রোটন। দিস পজিটিভলি চার্জড পার্টিকেল ওয়াজ ক্যারেক্টারাইজড ইন 1990-তে। তাহলে এই চার্জড পার্টিকেলটা ক্যারেক্টারাইজড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। Later, a need was felt for the presence of electrically neutral particle as one of the constituent of atom. তাহলে অ্যাটমের এই যে কনস্টিটিউয়েন্ট হিসেবে একটা মানে নিস্তড়িত কণার প্রয়োজন কিছু বিজ্ঞানী ফিল করলেন। ঠিক আছে, দিস পার্টিকেল ওয়ার ডিসকভার্ড বাই স্যাডউইক। তাহলে স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে এই পার্টিকেলটা ডিসকভার করলেন বাই বোম্বার্ডিং এ থিন সিট অফ বেরিলিয়াম। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। বেরিলিয়ামের পাতলা বেরিলিয়ামের যে পাতলা পাতটাকে বাই আলফা পার্টিকেল বোম্বার্ডিং করলেন। তার মানে কি বলছে না, বেরিলিয়ামের পাতলা পাতকে আলফা কণা দ্বারা আঘাত করলেন, আঘাত করে পার্টিকেলটা ডিসকভার করেছিলেন। বেরিলিয়ামের থিন সিট মানে পাতলা, বেরিলিয়াম ধাতুর পাতলা পাতকে আলফা কণা দ্বারা আঘাত করে সৃষ্টি করা হয়েছিল। When electrically neutral particles having a mass slightly greater than that of মানে প্রোটনের থেকেও সামান্য বেশি ভরের আধান আর কি, বেশি ভরের সেটা হয় আর কি, নিঃসরণ হয়, নিউট্রাল নিস্তড়িত কণা এমিটেড হয়। ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে নিস্তড়িত, তাই তো? When electrically neutral particle having a mass slightly greater than that of proton were emitted, বলছে প্রোটনের থেকেও সামান্য বেশি ভরের নিস্তড়িত কণা নিঃসরিত হয়। হি নেমড দিস পার্টিকেল অ্যাজ নিউট্রন। তাহলে প্রোটন হলো হাইড্রোজেন থেকে যেটা আমরা সর্বাপেক্ষা হালকা ক্ষুদ্রতম একটা আয়ন পেয়েছিলাম পজিটিভ আয়ন, সেটা হচ্ছে প্রোটন, সেটা পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আয়ন। আর এখানে আমাদের ওই বেরিলিয়ামের পাতকে আলফা কণা দ্বারা আঘাত করে যেটা পেলাম সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল, নিস্তড়িত, সেটার নাম দেয়া হলো মানে ওই স্যাডউইকি এটার নাম দিলেন নিউট্রন। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকে আমাদের লাস্ট টপিক ফ্রম স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11 জন্য। আচ্ছা, আমাদের লাস্ট একটা এমসিকিউ আছে, 5 নম্বর এমসিকিউ। দ্য স্মলেস্ট অ্যান্ড লাইটেস্ট পজিটিভ আয়ন অবটেন্ড ফ্রম হাইড্রোজেন আর কল্ড অ্যাজ, কি লিখে ফেলো, এ বি সি ডি। খুব ইজি একটা এমসিকিউ দিয়েছি, ঝটপট তোমরা লাইভ চ্যাটে লেখো, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে স্মলেস্ট অ্যান্ড লাইটেস্ট পজিটিভ আয়ন অবটেন্ড ফ্রম হাইড্রোজেন, কি বললাম এখন, যে আমরা পজিটিভ আয়ন মানেই বুঝতে পেরে যাচ্ছি প্রোটন। প্রোটন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এমসিকিউ, লাস্ট এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমরা সাব অ্যাটমিক পার্টিকেল মানে টপিক 1টা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আমরা আজকে টপিক 1 কমপ্লিট করে ফেললাম। এই টপিক 1 এর ওপর মানে সাব অ্যাটমিক পার্টিকেল যতটা পড়ালাম সেটার ওপর নেক্সট ওয়েডনেসডে তোমাদের কিন্তু মক টেস্ট থাকবে ফ্রম 8 PM। ওয়েডনেসডে 8 PM, আজকে তো 6th, আজকে 6th, তাহলে আমাদের 13-এ তাহলে তোমাদের ওয়েডনেসডে পড়ছে, সেদিন কিন্তু তোমাদের ফ্রম 8 PM মক টেস্ট থাকবে এই টপিকটার ওপর। খুব ভালো করে পড়ো, পিডিএফটা আমি তোমাদেরকে এতে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো পিডিএফ, আর অ্যাসাইনমেন্টও তোমাদের কিন্তু দিয়ে দেবো। তাহলে খুব ভালো করে মক টেস্ট দিও। ওকে, তাহলে আজকে মতো এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।